বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ ভালো রাখছেন। আচ্ছা, একটু সময় নিচ্ছি। লাইভ অ্যাড হয়ে নেই অনেকে, দেন রাখছি। আচ্ছা, আপনার লং টাইম, অনেক দিন পর আপনাদের সাথে আবারও যুক্ত হলাম। খুবই ভালো, অনেকেই আসতেছেন, অ্যাড হচ্ছেন আমাদের সাথে। কেউ আচ্ছা, কেউ যদি লাইভে সরাসরি কানেক্ট হতে চান, আপনার ব্যক্তিগত ওপিনিয়ন বলার জন্য, ইটস ওকে, অবশ্যই যুক্ত হবেন। কমেন্টে আমাকে জানাবেন আপনার যদি কিছু বলার থাকে। আচ্ছা, আচ্ছা, প্রথমত এক লেট করে ফেলছি। প্রথমত 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে আপনাদেরকে আমি লিখেছিলাম যে আমি লাইভে আসছি, আপনারা থাকবেন। তো আপনারা সেখানে কেউ দেখলাম যে ওকে, জাস্ট ওয়েট। আচ্ছা, আপনারা সেখানে কেউ দেখলাম যে হাসির রিয়েক্ট দিলেন। মানে যেহেতু হলো যে আপনার 5টা রিয়েক্ট দেওয়ার অপশন আছে, লাইক, লাভ, কেয়ার, ওয়াও, অ্যাংরি, তাহলে অবশ্যই আপনার অধিকার রয়েছে যে আপনি কোন রিয়েক্টটা আপনি দিবেন। কিন্তু বিষয়টা হলো যে এইটা, যে আসলে কোথায় আমাদের, প্রথমত হলো যে কোথায় আমাদের কোন পোস্টে কোন লেখাতে বা কোন বিষয়টাতে আপনার লাইক দিতে হবে। লাইক জাস্ট আমি সিন করলাম। কোন বিষয়টাতে লাভ দিতে হবে, কোন বিষয়টাতে অ্যাংরি দিতে হবে, কোন বিষয়টাতে হাসি দিতে হবে, কোন বিষয়টাতে কেয়ার দিতে হবে। তো এইটা আমাদের জানা খুবই উচিত এবং খুবই প্রয়োজন, যে আসলে কোথায় থ্যাঙ্কস এবং কোথায় সরি বলতে হয়, কোথায় থ্যাঙ্কস এবং কোথায় সরি বলতে হয় বা বলতে হবে, এটাও আমাদের জানা খুব বিশেষ প্রয়োজন। মানে আমরা
এই জায়গাটাতে বলতে হবে থ্যাঙ্কস, আমরা সেখানে বলে দিই সরি। আবার ইন দিস টাইম ওই জায়গাটাতে বলতে হবে সরি, আমরা সেই জায়গাটাতে বলে দিই থ্যাঙ্কস। ইটস নট রাইট, ইটস রং ট্র্যাক। হ্যাঁ, ইন্দোনেশিয়ায় আপনার মেবি একটা বিশ্ববিদ্যালয় কিংবা একটা স্কুল অথবা একটা কলেজ, হ্যাঁ, সেখানে প্রতি বছর আপনার ওই প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রীরা আপনার আছেন, ওইখানে প্রতি বছর একটা দিনে, যে কোনো একটা দিনকে কেন্দ্র করে, আচ্ছা, যে কোনো একটা দিনকে কেন্দ্র করে ওই ছাত্রছাত্রীর মাকে অভিবাদন জানান ওই প্রতিষ্ঠান। শুধু হলো যে একমাত্র আপনার ওই ওই ছাত্রী অথবা ওই ছাত্রর মাকে জাস্ট চরণ পা ধুয়ে দেন, পা ধুয়ে দেন। কেন? জাস্ট আদব, যে তার বাবা মাকে সে আদব, সম্মান, শাসন বা স্নেহ, মমতা, ভালোবাসা এটা ফিল করার জন্য, অনুভব করার জন্য এবং আনুগত্য থাকার জন্য। তো হোয়াট আই সে, আমরা এই জায়গাটাতে অত্যন্ত দুর্বল। মানে আমরা কোথায় কি বলতে হবে, কোথায় কি রিয়েক্ট দিতে হবে, কোথায় কি কমেন্টস করতে হবে, কোথায় কোন মন্তব্য করতে হবে, কোথায় লিখতে হবে, কোথায় লিখতে হবে না, হ্যাঁ, কোথায় অ্যাজ এ সিনিয়র্স, কোথায় টিচার, কোথায় বাবা মা, কোথায় আমাদের বন্ধুমহল, বা কোথায় আমাদের জুনিয়র্স, এই বিষয়গুলো আমাদের দেশে একই ধমেই আমরা মানে নিয়মকে অনিয়ম করে ফেলছি, অথবা মানে অনিয়মকে এত বেশি আপনার নিয়ম করে ফেলছি যে মনে হচ্ছে যে আপনার অনিয়মের যে ষোলকলা আছে, ষোলকলা আমরা পূর্ণ করে ফেলছি। ইটস ওকে। আচ্ছা, বিষয়টা হলো যে, আচ্ছা, অনেকে আসছেন লাইভে, ফাইন, চমৎকার। নাজমুল ইসলাম, আসসালামু আলাইকুম। ফ্রেন্ড সার্ভার, হ্যাঁ বন্ধু, কেমন আছো? রাসেল আল ফারাবি, আফটার লং টাইম, কেমন আছিস তুই? সোহান গাজী, কেমন আছোস? আচ্ছা, আরিফুল হায়দার, বন্ধু কেমন আছো তুমি? তোমার ওই প্রশ্নের জবাবটা, ওই যে ধর্ম, গণতন্ত্র এবং ধর্মতন্ত্রের যে জবাবটা, আমি সময় পেলে ইনশাল্লাহ আজকে ক্লিয়ার করে দিব তোমাকে এখানে। আচ্ছা, এনজে তানবি, রিয়া, কি খবর? হ্যাঁ, নাসার আহমেদ রনি, বন্ধু কেমন আছো? আচ্ছা, ইসমাইল ফয়সাল, আসসালামু আলাইকুম। আমি আপনার সাথে, আপনি দেশ ছাড়ার আগে আপনার সাথে দেখা হয় নাই, এটা খুবই, আমি গিয়েছিলাম আপনার বাড়িতে আপনার সাথে এঙ্গেজ হওয়ার জন্য, কিন্তু আপনার মা আমাকে জানালেন যে আপনি চলে গেছেন। ইটস ওকে, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। শামীম রাজু, আচ্ছা রাজু, কি খবর? দেশে চলে আয়, মেলাদিন দেখা হয় নাই। ইটস ওকে। আহমদুল্লাহ সিয়াম, বন্ধু আসসালামু আলাইকুম। আচ্ছা, রাজু বলছেন সরি, হ্যাঁ ইটস ওকে। রাফসান রাজ, বন্ধু কি খবর তোমার? আচ্ছা, ইসমাইল ফয়সাল ভাই, উই আর ওয়েটিং ফর চিফ গভর্নর। ওকে ওকে, সাগর গাজী। আচ্ছা, আমার আমার কথা আপনারা বুঝতে পারছেন মেবি? লাউডে কোনো প্রবলেম হলে অবশ্যই বলবেন।
আচ্ছা মঞ্জু ভাই, আসসালামু আলাইকুম। আসছেন, খুশি হলাম যে আপনি আসছেন। আগামীকাল কল দিব আপনাকে। আচ্ছা, অনেক সময় হয়ে গেছে, ভালো সময় হয়ে গেছে। আচ্ছা, অবশ্যই আপনাদের কমেন্ট, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো জানা কিংবা আমাকে জানানো কোনো বিষয়, আমাকে অবগত করা, অবশ্যই কমেন্টে লিখবেন। অবশ্যই লিখবেন, অবশ্যই কমেন্টে লিখবেন। আচ্ছা, অনেকে লাইভে যুক্ত হচ্ছেন, আপনারা থাকবেন। আচ্ছা, প্রথমত হলো যে আপনার আজকে হলো যে আপনার মেবি 17 জুলাই 2025। গত বছর ঠিক 2024 এরকম একটা মোমেন্ট, এরকম একটা মাস, মোটামুটি 1 বছর হয়ে গেছে। গত বছর আমরা দেশের এরকম একটা সময় খুব খুব সন্নিকট, খুব সন্নিকট মুহূর্ত। এবং বিশেষ করে মনে পড়ে যে যারা আপনার শহীদ হয়েছেন, আবু সাইদ, হ্যাঁ, বুক পেতে দিলেন, মুগ্ধ, পানি লাগবে পানি। আসলে মানে আমরা ওই টাইমটা খুবই, আমার মানে তখন আমার রুমমেট ছিলেন অনেকেই, তারা আজকে বিসিএস ক্যান্ডিডেট, এবার পরীক্ষা দিচ্ছেন। তারা আপনার তারা আপনার প্রতিদিন মানে জীবনকে পরোয়া না করে চলে যেতেন মাঠে। হ্যাঁ, যে ভাই যেতে হবে, যে ভাই যেতে হবে, বিপ্লব আনতে হবে। আমার বাইরে মেরে ফেলছে, আমার আমার বাইকে মেরে ফেলছে, আমার কলিগ বা আমার কলেজ বন্ধু মেরে ফেলছে, আমার ভার্সিটির বন্ধু মেরে ফেলছে। তা আসলে আমার যেতে হবে, আমার বসে থেকে লাভ নেই। তো আসলে আবু সাইদ মুগ্ধ, রংপুর, আল্লাহ ওনাদেরকে বেহেশত নসিব করুক এবং জান্নাতের সুউচ্চ মোকাম দান করুক। ফাইন। 1 বছর হয়ে গেছে, বরাবর 1 বছর হয়ে গেছে মোটামুটি। 5ই আগস্ট তো সামনে আসতেছেন, আগামী মাসের 5 তারিখ। মানে এরকম একটা মুহূর্ত আমরা, এরকম একটা মুহূর্তের সাক্ষী হয়ে আমরা আবার ঠিক এই টাইমটায় আসতে পেরেছি বা এখন আসছি। আসলে এখন আমরা কোথায় আছি, তখন কোথায় ছিলাম, তার আগে কোথায় ছিলাম, এই যে 3টা প্যাটার্ন, এখন কোথায় আছি, মাঝখানে যে কেন্দ্রবিন্দু, যখন আপনার যুদ্ধ চলাকালীন সময় তখন কোথায় ছিলাম, তার আগে যেই পিছনের যে সময়টা, ওই সময়টা কোথায় ছিলাম। হ্যাঁ, বুঝতেছি তো, যারা আমরা বেঁচে আসছি বা যারা আমরা সাক্ষী হয়ে আছি তারা তো বুঝতেছি। হ্যাঁ, নিয়ামক প্রভাবক এই বিষয়টা আর কি বুঝতেছি তো আমরা, যে কখন ভালো ছিলাম বা কখন ভালো থাকতেছি বা এখন কেমন আছি বা সামনে কি হবে, আগামীকালকে কি হবে। হ্যাঁ, এটা আর কি। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন আওলাদ সৌদি থেকে, ভাই আপনি তখন কই ছিলেন? হ্যাঁ, তখন আমি ডিউটিরত অবস্থায় ছিলাম, ঢাকাতেই ছিলাম, নিযুক্ত ছিলাম, কাজে নিযুক্ত ছিলাম। আমার যেই কাজ, আমি সেই কাজে নিযুক্ত ছিলাম। বাট
আমি কারো ক্ষতি করিনি, এবং আমার দ্বারা কারো ক্ষতি হয়নি এবং হবেও না ইনশাল্লাহ। আচ্ছা, ইটস ওকে। পাখা থেকে ট্রেনের ডাব্বার আওয়াজ হয়, হাইবুর রহমান। ইটস ওকে। আচ্ছা, পাখা বন্ধ করে দিচ্ছি আমি। আচ্ছা, ট্রেনের ডাব্বার আওয়াজ আমি বন্ধ করে দিলাম বন্ধু আরাফাত। এবার কিসের আওয়াজ হয় আমাকে জানাবা। আচ্ছা, শুভ জয়েন করছে জাপান থেকে, টোকিও ইকিগাই। আমি শুভ তোমাকে খুবই মিস করি। আসলে মিস করাটা এভাবে বলতে নেই, আমি অন্তরের অন্তঃস্থল থেকেই তোমাকে মিস করি। তুমি যদি জাপানের টোকিও থেকে আমার জন্য দুইটা ইয়ারফেড যদি পাঠাইতা, আবার কথা বলার জন্য একটা যদি পাঠাইতে, যে গেঞ্জিতে লাগিয়ে রাখার জন্য, কথা স্পষ্ট বোঝার জন্য, আমি তোমার কাছে অশেষ কৃতজ্ঞ থাকিতাম গো। তুমি কিছু এই কি গাইয়ের কিছু বই টই পাঠাইয়া দিও আমাকে, বুঝছো? একটু বইটি পড়া উচিত আর কি আমার। মানে তোমাদের জাপানের যে প্যাটার্ন, তোমাদের জাপানের যে সিস্টেম, সিটিজেনের যে সিস্টেম, যে ম্যানার্স, যে ডিসিপ্লিন, ওনারা কীভাবে ম্যানেজ করে বা কীভাবে হ্যান্ডেল করে, হ্যাঁ, এই বিষয়গুলো বোধ করা উচিত। ইটস ওকে। আচ্ছা, মূল বিষয়টাতে হলো যে আপনার আজকের যে বিষয়টা হলো যে আপনার কিছু 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 পর্যালোচনা বা কিছু কিছু আলাপ, হ্যাঁ, খুব স্বল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা ইয়ে করে দিব আর কি, শেষ করে দিব। আচ্ছা আচ্ছা, রবিউল ভাই আসছেন, আসসালামু আলাইকুম। দেখা হয় না, দেখা হয় না টিএসসিতে। আচ্ছা, বসবো আবার ইনশাল্লাহ। আসি, শুক্র শনি আসি। আচ্ছা, প্রথমত হলো যে আপনার ঢাকায় আপনার যে বিষয়গুলো হলো যে আপনার, প্রথম আমি যে বিষয়গুলো আপনার অবগত করতে চাই আপনাদেরকে এবং আমি নিজকে, সাউন্ড পলিউশন, শব্দ দূষণ। গাড়িতে হলো যে আপনার এত বেশি পরিমাণ হলো যে আপনার শব্দ দূষণ করেন, হরন, গাড়ির হরন। এতে মানে হলো যে আপনার একটা গাড়িতে নর্মালিতে হলো যে আপনার আপনার কাছাকাছি আপনি হাঁটতেছেন, আপনি চলাফেরা করতেছেন রাস্তায় ফুটে, হ্যাঁ, ঢাকার রাস্তায় ফুটে আপনি চলাফেরা করতেছেন। আমার কথাগুলো একটু নিবেন, হ্যাঁ, একটু শুনবেন। আমি কৃতজ্ঞ থাকবো। অডিয়েন্স, আচ্ছা, ফাঁকা অনেক বেশি, গরম লাগতেছে। আচ্ছা, আচ্ছা, লাইভে অনেকে যুক্ত হচ্ছেন, ফাইন। আচ্ছা, ঢাকায় আপনার যে বিষয়গুলো হলো যে আপনার বলতে চাচ্ছি, ঢাকায় আমরা চলাফেরারত অবস্থায়, হ্যাঁ, আপনার যেই পরিমাণ আপনার সাউন্ড পলিউশন আপনার হচ্ছে, এইটা আসলে খুব মাত্রাতিরিক্ত, মানে মাত্রাতিরিক্ত হচ্ছে। আপনার আপনার মানে হলো যে আপনি বাইরে হাঁটতেছেন, আপনি বাইরে চলাফেরা করতেছেন, শুধু 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 একটা গাড়ি, একটা মোটরসাইকেল, একটা যান, হ্যাঁ, বড় যান, ঠিক আছে, আপনার পিছনে এসে, ঠিক আছে, আপনাকে টিং 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 টিট, শব্দ আপনাকে দিয়ে দিবে, হর্ন দিয়ে দিবে। এটা অথচ আপনার দরকার ছিল না, হর্নটা আপনার দরকার ছিল না। খুব জোরে এগুলো আপনার নিখুঁতলি আপনার শ্রবণে, আপনার কানে আপনার এগুলো লাগে। এতে আপনার শ্রবণ শক্তির মানে যে হর্স বা যে ফ্রিকোয়েন্সি, যে ইন্দ্রিয়তে যেভাবে আপনার অ্যাটাক করে, একদম সর্বশেষ ইন্দ্রিয় থেকে যেভাবে অ্যাটাক করে, এতে হলো যে আপনার যে শোনার শোনার যে আপনার সক্ষমতা,
এটা আপনি আস্তে 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 আপনি হারিয়ে ফেলেন। এটা আপনি আস্তে আস্তে আপনি হারিয়ে ফেলেন। এতে শুধু শোনার সক্ষমতা যদি আপনি শুধু শোনার সক্ষমতা আপনি হারান না, এতে আরও সাইড অন্যান্য ইফেক্ট থাকে। তো ঢাকায় আপনার এই এই বিষয়গুলো অত্যন্ত অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত ক্রাইম, হ্যাঁ, খুবই অন্যায় এবং অপরাধ যে আপনি আপনি ঢাকায় চলাফেরা করতেছেন, আপনি ঢাকায় চলাফেরা করতেছেন, আপনি ফুটে চলাফেরা করতেছেন। ঢাকায় প্রায় হলো যে আপনার 3 থেকে 4 কোটি মানুষের বসবাস। এরকম একটা মানে এরকম একটা ছোট রাজ্যে আপনার 3 থেকে 3.5 কোটি অথবা 4 কোটি জনগণের বসবাস। সো হাউ স্ট্রেঞ্জ, মানে বিষয়টা কত অদ্ভুত না, যে এরকম একটা রাজধানী, এই রাজধানীতে আপনার প্রত্যেকটা আনাসে কানাসে অলিতে গলিতে আপনি যেখানে যাচ্ছেন লোকে লোকারণ্য। আবার তার মধ্য দিয়ে হলো যে আপনার মানুষ চলাফেরা করতেছে, গাড়ি নিয়ে চলাফেরা করতেছে, মোটরসাইকেল নিয়ে চলাফেরা করতেছে, শুধু শুধু আপনার পিছনে এসে আপনার হর্ন মেরে দিবে। হ্যাঁ, এইটা আসলে খুবই মানে খুবই আশ্চর্যের একটা বিষয় যে আপনি গাড়িতে আসছেন, ফর এক্সাম্পল আপনি গাড়িতে আসছেন, ইটস ফাইন, আপনি গাড়িতে চলাফেরা করতেছেন, আপনার গাড়ি কিন্তু আপনার গাড়ির ভেতরে কিন্তু আপনি আপনার গাড়ির মধ্যে আপনি রয়েছেন, আপনার গ্লাস, লুকিং গ্লাস, আপনার চারপাশে আপনার গ্লাস, আপনার সমান্তরালভাবে আপনি বদ্ধ অবস্থায় আছেন। আমি তো আপনার গাড়িতে নেই, আমি তো বাইরে রয়েছি, আপনি গাড়িতে আছেন। আচ্ছা, আপনি গাড়িতে আছেন, আচ্ছা শুভ, মিস ইউ ভাই, চলেন আজ সেন্ট মার্টিন যাই। আমি সত্যি, তুমি আজকে ঢাকায় থাকলে আমি সত্যি আজকে তোমার সাথে সেন্ট মার্টিন অ্যাটলিস্ট না যাই। আচ্ছা যাই হোক, আমরা সেন্ট মার্টিনের যে বিষয়টা, যে আমরা এয়ার ল্যান্ড করবো সেন্ট মার্টিন, অবশ্যই আমরা যাব ইনশাল্লাহ। তুমি দেশে আসো, আমরা যাবো শুভ, এবং আমি কথা দিলাম, প্রতিশ্রুতিবদ্ধ, আমরা যাব ইনশাল্লাহ। আর সেই টিপটা পুরোপুরি বহন করবা তুমি, এটা তোমার কাছ থেকে আমি পানা রইলাম। আচ্ছা ইটস ওকে। তা আমরা ঢাকায় আপনার যে পরিমাণ হলো যে এই ইয়ে করি, হ্যাঁ, শব্দ দূষণ যে করি আর কি, আপনার কেন, আপনি আমার কথা বুঝতে পারছেন? মানে আমি বুঝাতে পারছি যে আপনার ঢাকায় আপনার এত হর্ন, এত শব্দের প্রয়োজনের দরকার কি? আপনি গাড়ি নিয়ে আমার পিছনে আসছেন, আমি তো বুঝতে পারতেছি যে আপনার আমার পিছনে একটা গাড়ি আছে, আমি একটু বাম সাইডে চেপে গেলাম, আমি ডাইন সাইডে চেপে গেলাম, আমি আপনাকে সাইড দিয়ে দিলাম। আমার তো প্রয়োজন নেই যে, আপনার তো প্রয়োজন নেই যে আমার শুধু শুধু একটা হর্ন ক্রস করা। আপনি নিজেও সাপার্ড হইলেন, নিজেরও ক্ষতি করলেন, আমাকেও ক্ষতি করলেন, আশেপাশে আরও যে 10টা লোক আছে তাদেরও ক্ষতি করলেন। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা সবাই আছেন এখানে, ফাইন, অনেকেই আসতেছেন, গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গ, সম্মানীয় কিছু ব্যক্তিবর্গ। আসসালামু আলাইকুম। বাদুর ভাই আসছেন, আসসালামু আলাইকুম, খুশি হলাম। আচ্ছা আচ্ছা, রিয়াদ ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন এই যে এই বিষয়গুলা সাউন্ড পলিউশন, এটা আপনার রোধ করতে হবে। আমাদের হলো যে আপনার সৈয়দা রিজওয়ানা হাসান, উপদেষ্টা, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা স্যার, উনি মেবি মাঝখান দিয়ে 3-4 মাস বা 5 মাস আগে একটা প্রজেক্ট বা এরকম একটা চিন্তা ভাবনা করেছিলেন যে যে এয়ারপোর্টের যে আশেপাশে যেই গেনগেঞ্জি এলাকা, হ্যাঁ, এই গিনগিন এলাকা, এখানে যে সাউন্ড পলিউশন যে হয়, হ্যাঁ, এটা নিয়ে কাজ করার, কিন্তু হোয়াট ইজ, হচ্ছে না, কেন যেন হচ্ছে না। মানে আমরা হলাম যে প্ল্যান করি, আমরা প্ল্যান করি, সুন্দর প্ল্যান করতে পারি, চিন্তা করতে পারি, খরচা তৈরি করতে পারি, আমরা যে কোনো একটা সমস্যার সমাধান চিন্তা করে বের করলাম, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমরা সেটা প্রপারলি, ফিজিক্যালি, পঞ্চ ইন্দ্রিয়ভাবে আমরা কাজে লাগাই না, সশরীরে আমরা কাজে লাগাই না। সবচাইতে আশ্চর্যের বিষয়টা।
আপনি এটা করতে পারেন, আপনার কাছে ক্ষমতা আছে, আপনি এটা করতে পারেন, আপনার কাছে পাওয়ার আছে, আপনার টাকা পয়সা আছে, আপনার খ্যাতি আছে, সম্মান আছে, আপনার আত্মমর্যাদা আছে, আপনার সেলফ অ্যাকচুয়ালাইজেশন আছে। হোয়াট ইজ ইট? আপনি কেন করবেন না? আপনি কেন করুন না? তো ড্রাইভার সাহেবরা মনে করেন যে, কিছু কিছু ড্রাইভার সাহেবরা মনে করেন যে আমি তো অনেক স্বনামধন্য একজন মানুষের, পাওয়ারফুল একজন মানুষের ড্রাইভার, আমি দুই চারটে হরন দিলে, একজনের মাথার উপরে দিয়ে উঠিয়ে দিলে, শরীরের উপরে দিয়ে উঠিয়ে দিলে গাড়ি, অসুবিধা নেই তো, আমার কে ঠেকায়? সরি, এটা খুবই বোধগম্যের এবং হলো যে একটা দুঃখের বিষয় যে আসলে আমি কে, আমি চিনি না নিজেকে। আপনি কে, আপনি নিজেকে চিনেন না। আমার কি করতে হবে, আমার পরবর্তী স্টেপ কি, আমার এখন কি করতে হবে, জাস্ট নর্মাল সেন্স, নর্মাল সেন্স, নর্মাল সেন্স, স্বাভাবিক চেঞ্জ। আমি রাস্তায় হাঁটতেছি, আমি দেখলাম যে একটা কলার বাকল পড়ে আছে ফুটে, আমি রাস্তায় হাঁটতেছি, আমি এটা সরকারকে দোষ দিয়ে দরকার, লাভ নেই তো, প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই তো। আচ্ছা, আমি যেহেতু প্রশাসনকে দোষ দিব তার আগে, আমি যেহেতু সরকারকে দোষ দিব তার আগে, আমি নিজেই চিন্তা করে আমি ফেলে দেই, আমি সরিয়ে দেই, আমি ডান পা দিয়ে বা বাম পা দিয়ে আমি সরিয়ে দেই। আমি একটা আমের বাকল পড়ে আছে, আমি সরে দিই নিজ দায়িত্ব। আমি তো এই দেশের সিটিজেন, আমি তো এই দেশের নাগরিক, আমার তো একটা দায়িত্ব আছে, আমার তো একটা কর্তব্য আছে, আমার তো একটা অধিকার আছে। তাহলে আমি সেই অধিকারের জায়গা থেকে, কর্তব্যের জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে আমি আমার কাজটা করে দিই। আমি কেন সরকারকে এটা বলতে হবে? আমি কেন প্রশাসনকে এটা জানাতে হবে, প্রশাসনকে বলতে হবে? আমি মেনে নিলাম সরকার অপরাধী, আমি মেনেই নিলাম প্রশাসন অপরাধী, প্রশাসন এটা দেখে না, আমি মেনে নিলাম। অন্য যারা হলো যে আপনার ভলেন্টিয়ার বাইরে আসেন বা ভলেন্টিয়ার যারা আছেন, দেশের ভলেন্টিয়ার হিসেবে কাজ করেন, সমাজের ভালোর ইয়ের জন্য কাজ করেন, ডিসিপ্লিনের জন্য কাজ করেন, আমি মেনে নিলাম এটা তাদের দোষ, ইটস ফাইন। আমি মেনে নিলাম যে এটা নগর ভবনের, সিটি কর্পোরেশনের দোষ, ইটস ফাইন। আমি দোষটা তখন দিতে পারি যখন আমি ওইটাকে আমি সরিয়ে দিচ্ছি, সরিয়ে দেওয়ার পর আমি স্কিপ করে তখন আমি দোষ দিতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষ। আমি বলতে পারি যে এটা বিএনপির দোষ, আমি তখন এটা বলতে পারি যেটা প্রশাসনের দোষ, আমি তখন এটা বলতে পারি যে ডিসিপ্লিনের বা আইনের, ঠিক আছে, লঙ্ঘন বা ওকে। তো আগে আমার কাজটা আমার করতে হবে, আমার নিজের কাজটা নিজে করতে হবে। জাপান কেন এত উন্নত, টোকিও কেন এত উন্নত, সুইজারল্যান্ড, ডেনমার্কে হলো যে আপনার দুর্নীতি, করাপশন, জিরো টলারেন্স, জিরো জিরো জিরো। কেন তারা এত উন্নত? তারা ডিসিপ্লিন মেক্স দেম এন্ড পারফেক্ট। মানে হলো যে আপনার শৃঙ্খলাই আপনাকে, একটা মানুষকে পরিপক্ক করে তোলে। আমি ডিসিপ্লিনের মধ্যে না, আপনি ডিসিপ্লিনের মধ্যে না, আপনি স্থির না, আপনি অস্থির, আমি করাপ্টেড, আমি ডিসিপ্লিন ভঙ্গকারী, আইন ভঙ্গকারী। বুঝতে পারছেন আমার কথা? দেশের সরকার প্রধান থাকে একজন, যেমন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন চিফ অ্যাডভাইজর, এখন আবার নির্বাচনের পরে আরেকজন আসবেন। দেশে সরকার এবং সরকার প্রধান থাকে একজন, কিন্তু মনে রাখবেন এই সরকার কিন্তু একটা লোক, একজন চিফ, একটা মাথা, একটা ব্রেন, একটা অন্তর এবং একটা প্রধান, একটা চেয়ার, একজন সুলতান, একটা তলোয়ার,
একটা তলোয়ার, সরকার প্রধান একজন, উনি কিন্তু একজন। এখন আমরা দেশের নাগরিক হলাম যে হলো যে আপনার 17 থেকে 18 কোটি, কিন্তু সরকার প্রধান একজন। কিন্তু এটা মনে রাখবেন, আমরা কেউই সরকারের বাইরে নয়। আমরা 17 থেকে 18 কোটি সকল জনগণকে নিয়েই কিন্তু একজন সরকার। আপনিও সরকারের অংশ, আপনিও সরকারের প্রতিনিধিত্ব করার অংশ। আপনি সরকারকে হেল্প করবেন, আপনি সরকারকে সাহায্য করবেন, আপনি সরকারকে কোথাও কোনো সমস্যা হলে ইমেল করবেন, ইমেল ড্রাফট করবেন, আপনি চিঠি লিখবেন যেখানে এই অনিয়ম হচ্ছে। আপনি নর্দমা, আপনি ডোবা, আপনি খাল, আপনি আপনি খনন না করেই আপনি একটা জায়গার, একটা রাজ্যের, একটা ইউনিয়ন পরিষদের অথবা অথবা আপনি একটা রাজ্যের প্রধান, অথবা আপনি একটা ইউনিয়নের প্রধান, অথবা আপনি একজন উপজেলার প্রধান। এখন আপনি খাল খনন করেননি, আপনি খাল খনন করেননি, আপনার হাতে যখন অথরাইজ ছিলেন, আপনি যখন ক্ষমতায় ছিলেন, আপনি আপনার সময় খালটা খনন করেননি। এখন বন্যা হইছে, বৃষ্টি হইছে, বৃষ্টি নেমেছে, এখন ওই খালে হলো যে আপনার পানি ফ্লো না হওয়ার কারণে ওই খালে পানি জমে গেছে, এবং খালে পানি জমে যাওয়ার কারণে অন্যান্য আশেপাশে যে এলাকাগুলো আছে ওইগুলো নিরবিচ্ছিন্ন হয়ে গেছে, পানি জমে গেছে, সেচেতে হয়ে গেছে, মশা হয়ে গেছে, হ্যাঁ, মানুষ চলাচলতি করতে পারেননি। এখন আপনি আবার কি করলেন, ওই ওই খালটাকেই আবার মোবাইলে ভিডিও করে ফেসবুকে আপ করলেন, ইনস্টাগ্রামে আপ করলেন, টুইটারে আপ করলেন, ইউটিউবে আপ করলেন। এই যে দেখেন সরকারের কি অবস্থা। সরকার খাল খনন করেননি, আজকে আমার দেশ, আমার অঞ্চল ফেনীর এই অবস্থা, আজকে আমার অঞ্চল চাঁদপুরের এই অবস্থা, আজকে আমার অঞ্চল রাজশাহীর এই অবস্থা, আজকে আমার অঞ্চল খুলনার এই অবস্থা, আজকে আমার অঞ্চল সাতক্ষীরার এই অবস্থা। হোয়াট ইজ ইট? মানে ভুল করলেন আপনি, অন্যায় করলেন আপনি। এখন ক্ষমতা যখন উনার হাতে বা আমার হাতে, আপনি আবার কি করলেন, আমার এগেনিস্টে গিয়ে আপনি লিখেন, আমার এগেনিস্টে গিয়ে আপনি প্রতিবাদ করেন যে ইউসুফ তো এটা করেনি, সরকার তো এটা করতে পারেনি। হইল এটা বিষয়টা কেমন না? আমরা হলাম বিষয়টা কেমন না? আমরা এমনই করি, আপনি এমনই করেন, আমি এমনই করি। ফেসবুকটা একটা নরখাদক বানিয়ে ফেলছি। এই ফেসবুক একটা নরখাদক বানিয়ে ফেলছি। এত বেশি পরিমাণ মিথ্যা অপবাদ বা মিথ্যা বুলিং প্রচার করা হচ্ছে ফেসবুকে, দ্যাটস হাউ অ্যামাজিং। আপনি চিন্তা করতে পারবেন না যে ফেসবুকে কি পরিমাণ একটা দল, অথবা যারা মিথ্যাবাদী, অথবা যারা প্রলোভনকারী এবং লোভী প্রকৃতির মানুষ এবং করাপ্টেড, এবং হলো যে যারা দেশের ভালো চায় না, জনগণের ভালো চায় না, মানুষের ভালো চান না, সরকার রাষ্ট্রের ভালো চান না, তারা কি পরিমাণ মিথ্যা অপবাদ ফেসবুকে যে দেন তা আপনার কল্পনারও বাইরে। সে যদি ওই বিষয়টাতে যদি সম্পর্কে যদি পুরোপুরি তার মস্তিষ্ক অন্তর না খাটিয়ে সে যদি তার নিজের কাজে, বই পড়াতে, ইনভেনশন আবিষ্কারে, গবেষণার কাজে যদি মত্ত থাকতো বা মাথাটা খাটাইতো, অন্তর খাটাইতো, তাহলে বিলিভ মি সে দেশকে, জাতিকে এবং বহির্বিশ্বকে খুব ভালো কিছু উপহার দিতে পারত। আমরা, বুঝছেন, মানে আমরা আমাদের অন্তরকে এত বেশি পরিমাণ, আমরা আমাদের মস্তিষ্ককে এবং পঞ্চ ইন্দ্রিয়কে এত বেশি পরিমাণ ভুল কাজে খাটাচ্ছি, অন্যের অপকারের জন্য, অন্যের ক্ষতি করার জন্য, এত বেশি পরিমাণ অন্যের জায়গা মেরে দেওয়ার জন্য, জমি জায়গা, হ্যাঁ, অন্যকে কীভাবে আপনার মারা যায়, অন্যকে কীভাবে ধরা যায়,
অন্য কীভাবে লোভে পালানো যায়, অন্য কীভাবে টাইপে পালানো যায়, এটা আপনার চাকরিতে বলেন, ব্যবসা বাণিজ্যে বলেন, জায়গা জমিনের ক্ষেত্রে বলেন, অন্যকে কীভাবে উচ্ছেদ করা যায়, হ্যাঁ, জায়গা জমিন নিয়ে নানান রকম বিষয়। মানে আমরা এত বেশি পরিমাণ একটা মানুষ যে এইভাবে হেয়পন্ন করতে পারে, ক্ষতি করতে পারে, এটা একমাত্র বাংলাদেশের মানুষ ব্যতীত আমার মনে হয় না বিশ্বে আর কোনো দেশের মানুষের সম্ভব। তো যাই হোক, আসলে ওই যে একটা কথা আছে যে আপনার বাইতে বাইতে জীবন গেল, মানে জীবনটা এমন যে আপনার জীবন কয় গড়ে থাক, জীবিকা কয় বাইরে যা। কথাটা বলছিলেন আমাদের, আমি কথাটা শুনছিলাম আর কি, একজন আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির কাকা, উনি একদিন বলছিলেন যে করোনাকান্তি মুহূর্তে আর কি, যে জীবন বলতেছে গড়ে থাক আর জীবিকা বলতেছে বাইরে যা। কি করবো আসলে আমরা, হোয়াট ইজ, হ্যাঁ। তো ওইটাই আর কি, যে আমরা আর কি এরকম ইয়াতেই আসছি আর কি। তো আসলে আরটু চেঞ্জ হতে হবে, আরটু পরিবর্তন হতে হবে মানুষের। হ্যাঁ, মানুষের 5 রকম চাহিদা। আমি লাস্ট জায়গায় এসে ছেড়ে দিব, ছুটে নিব আর কি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ। মানুষের 5 রকমের চাহিদা, এটা ফ্রয়েড মনে করতেন, মনোবিজ্ঞানী ফ্রয়েড মেবি, হ্যাঁ, উনি মনে করতেন যে মানুষের 5 রকমের চাহিদা। আমি একটু বলি আপনাদেরকে, হ্যাঁ, মানুষের 5 রকম চাহিদা। সবচাইতে নিচের চাহিদা হলো, যেটা থেকে শুরু আর কি, সবচাইতে নিচের চাহিদা হলো যে আপনার ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, সেক্স। 2 নম্বর চাহিদা হলো যে শারীরিক নিরাপত্তা প্লাস মানসিক নিরাপত্তা। শারীরিক চাহিদা হলো যে আপনার আইন, মানে আইনের মধ্যে, ডিসিপ্লিনের মধ্যে, এগুলোর মধ্যে থাকা, হ্যাঁ, শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করা, শারীরিক চাহিদা। আর রুটিন মাফিক দৈনন্দিন জীবনযাপন করা। আর মানসিক নিরাপত্তা হলো যে আপনার অন্ন, বাসস্থান, হ্যাঁ, এগুলা ঠিকঠাক প্রপারলি রাখা, এগুলাতে ঠিকঠাকভাবে থাকা, হ্যাঁ, মানসিকভাবে নিরাপত্তার জন্য আর কি, যে আপনার চাকরি বাকরি, আপনার ফ্যামিলি, আপনার পরিবার, এরকম। তৃতীয় হলো যে আপনার প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব। এটা হলো যে মানুষের 3 নম্বর চাহিদা, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব। চতুর্থ হলো যে আপনার আত্মমর্যাদা, আত্মসম্মান, বিখ্যাত হতে চায়, হ্যাঁ, এটা হলো চতুর্থ স্টেজ, মানুষের চাহিদার চতুর্থ স্টেজ। আত্মমর্যাদা, আত্মসম্মান, সে বিখ্যাত হতে চায় মানুষের কাছে বা দেশের কাছে, এরকম আর কি। এটা চতুর্থ। আর পঞ্চম হলো যে আপনার সেলফ অ্যাকচুয়ালাইজেশন। পঞ্চম এবং লাস্ট চাহিদার হলো মানুষের সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তো এগুলো নিয়ে এগুলো হলো যে আপনার সাইকিয়াট্রিস্ট বা মানসিক এর কথা আর কি। মানুষের যে আপনার ভৌতিক বা অভ্যন্তরীণ যে আপনার চাহিদা থাকে আর কি, এগুলা। তা আমরা অধিকাংশ হলো যে আপনার 1 নম্বর, 2 নম্বর আর হলো 3 নম্বরের মধ্যে পড়ে থাকি। মানে হলো যে আপনার প্রেম ভালোবাসার মধ্যে পড়ে থাকি। 1 নম্বর আপনার ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, সেক্স, এগুলোর মধ্যে পড়ে থাকি। হ্যাঁ, দ্বিতীয়ত হলো যে আপনার মানসিকভাবে একটা নিরাপত্তা, এগুলোর মধ্যে পড়ে থাকি আর কি। হ্যাঁ, আমরা অধিকাংশ আর কি, মানে হলো যে যারা আমরা যে একটু দারিদ্র, তো আমরা অধিকাংশ দেখবেন যে হলো যে আপনার এই খাইতে হইব তৃষ্ণা, হ্যাঁ, খাওয়ার তৃষ্ণা, পড়ার তৃষ্ণা, এই ঘুমাইতে হইব, রেস্ট নিতে হইব, হ্যাঁ, ওই মেয়েদের সাথে আড্ডা দিতে হবে, প্রেম করতে হবে, হ্যাঁ, ডেট করতে হবে,
শারীরিক, হ্যাঁ ঠিক আছে, মিলন বা যাই হোক, হ্যাঁ এগুলো নিয়ে আর কি আমাদের চিন্তা ভাবনা। আসলে জীবন আসলে কিন্তু এটা না। এখন বলতে পারেন যে লাস্ট হলো যে আপনার সেলফ অ্যাকচুয়ালাইজেশন 5 নম্বর। এখন আপনি বলতে পারেন যে আপনি 1 নম্বর চাহিদা পূরণ না করতে পারলে আপনি 2য় নম্বর চাহিদা যেতে পারবেন না। 2য় নম্বর চাহিদা পূরণ না করতে পারলে আপনি 3য় নম্বর চাহিদা যেতে পারবেন না। 3য় নম্বর না পূরণ করতে পারলে আপনি 4র্থ নম্বর চাহিদাতে আপনি যেতে পারবেন না। 4র্থ নম্বর চাহিদা আপনি না পূরণ করতে পারলে আপনি 5ম সর্বশেষ চাহিদাতে আপনি যেতে পারবেন না। সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা কি? সেলফ অ্যাকচুয়ালাইজেশন হলো যে আপনার মানুষের সর্বশেষ স্তর, একদম সর্বশেষ স্তর। মানে সেখানে হলো যে আপনার ক্রিয়েটিভ কোনো কাজ, আদর্শবাদী, হ্যাঁ নীতিগত, নীতিবাদী, হ্যাঁ নৈতিকভাবে সে সলিড, এরকম আর কি, হ্যাঁ বিপ্লবী, হ্যাঁ এগুলো হলো যে আপনার সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ওকে, তো এগুলাতে হলো যে আপনার ওই 4টা স্তর আপনার কমপ্লিট করার পরে তারপর হলো যে আপনার ওই স্তরে যেতে হয়। তো আমাদের আসলে, হ্যাঁ আপনার সেখানে হলো যে আপনার এই যে আরেকটা জিনিস হলো যে আপনার সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মানে নিজকে জানার আগ্রহ, কি, কেন, কিভাবে হলো, আকাশের নক্ষত্র, এত নক্ষত্র কেন, নক্ষত্রের সবচেয়ে কাছের নক্ষত্র কোনটা, ওই নক্ষত্রতে এখনো কেন যাওয়া যায় না, মানুষ চাঁদে গেল কেন, কিন্তু মানুষ চাঁদে যেতে পারলে মানুষ কেন ফক্সিমা সেঞ্চুরি বি নক্ষত্রে যেতে পারেন না। বিজ্ঞান, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিংস, এডওয়ার্ড অল্ড্রিং, ওনারা চলে গেছেন 1969 অ্যাপোলো 11 জানে রকেটে চলে গেছেন। একটা সময় নিয়ে ওনারা চলে গেছেন আকাশপথে চাঁদের দেশে। এখন আমার প্রশ্ন বা আপনার প্রশ্ন থাকতে পারে যে তাহলে মানুষ মঙ্গল গ্রহে একসময় বসবাস করবেন, এরকম চলতেছে কথাবার্তা বা এরকম চিন্তা ভাবনা চলতেছে, তবে মানুষ কেন নক্ষত্রে যেতে পারেন না? মানুষ কেন নক্ষত্রে যেতে চাইলে আপনার 9 বছর, 10 বছর, 20-15 বছর, এক আলোর বেগও আপনি যদি যান, আপনার 4 বছর, 7 বছর, 8 বছর, সবচেয়ে কাছের যে নক্ষত্রটা আছে ফক্সিমা সেঞ্চুরি বি, সে নক্ষত্র যেতেও আপনার 7 থেকে 8 বছর লাগবে। তাহলে আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে, বা আমার কাছে একটা প্রশ্ন কেন আসে না, যা আমি মানুষ চাইলে কেন সেই নক্ষত্রে পৌঁছতে পারবো না? ঠিক আছে, আপনি, হ্যাঁ এরকম আর কি, যে জানার আগ্রহ, কি হইল, কেন হইল, কিভাবে হলো, এই জিনিসগুলো আমাদের মধ্যে বা আমার মধ্যে খুব কম। হ্যাঁ ঠিক আছে, আমরা হলাম যে অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত মানুষকে প্রলোভন দেখানো এবং লোভনীয় চিন্তা, হ্যাঁ কীভাবে টাকা আর্ন করা যায়, কীভাবে অন্যের সম্পদ মারা যায়, কীভাবে করাপ্টেড হওয়া যায়, কীভাবে বাড়ি গাড়ি দালান ঘর বাড়ি এগুলো তোলা যায়, এই নিয়ে আমাদের যথেষ্ট পরিমাণ চিন্তা ভাবনা চলে যায় বা চিন্তা ভাবনা থাকে। এবং হলো যে এটা খুবই, এর থেকেও পৃথিবীতে অনেক দামি জিনিস আছে, দামি বিষয় আছে। আল্লাহ তাআলা কোনোদিন আমাদেরকে সৃষ্টি করছেন, ভালোবেসে সৃষ্টি করছেন এবং বিশেষ কাজের জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ এটা বলার কিছু নেই যে আপনি ভালো মানুষ, আপনি সৎ মানুষ, আপনি নিরপেক্ষ মানুষ, এটা বলবার কিছু নেই। আপনি সৎ, এটার জন্যই তো আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন। আপনি ভালো মানুষ, এটার জন্য তো আল্লাহ আপনি সৃষ্টি করছেন। আপনি ভালো ব্যবসায়িক, আপনি ব্যবসাতে দুর্নীতি করেন না, আপনি আপনার চাকরিতে স্বচ্ছ, আপনি ভালো চাকরিজীবী, আপনি আপনার চাকরিতে ক্লিন আছেন, আপনি পরিষ্কার মানুষ, এটা বলার কিছু নেই, কারণ আপনাকে সৃষ্টি তো করছেন এটার জন্য, তো দ্যাটস ইট। আমরা এই যে আপনার ওই যে কাজী নজরুল ইসলাম যে বলেছেন যে আমরা এমন পাপের পাপী, আপন পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ মাপি। হ্যাঁ, তা আপনার পাপ, আমার জবাব নিজের কাছে আসেন, নিজের কাছে জবাবদিহিতা করতে হয় দিন শেষে, এবং করতে হবে, সেটাই করা ভালো। নিজের আত্মসমালোচনা করা ভালো, নিজের সাথে নিজের সেলফ টকিং করা ভালো,
এতে আপনার নিজের আত্মা পরিষ্কার হয়, নিজের বিবেক স্বচ্ছ হয়, সেটাই করা ভালো। আমি কি করলাম, আমি সারাদিন কি করলাম, আমি কার সাথে আজকে অন্যায় করেছি, আমি কার সাথে আজকে বেয়াদবি করেছি, আমি কাকে আজকে ভালোবেসেছি, আমি কাকে আজকে স্নেহ করেছি, আমি কাকে একজন ক্ষুধার্তকে খাবার খাইয়েছি, আমি কার আজকে একটা উপকার করলাম, এগুলা দিন শেষে এসে ভাবতে হয়, বলতে হয়। সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মসমালোচনা এগুলা করতে হয়, নিজের সাথে নিজে করতে হয়। আপনি শেষ কবে আকাশের তারা দেখছেন, শেষ কবে আকাশের চাঁদ দেখছেন, আপনি বলতে পারবেন? আপনার মুন, চাঁদ চাঁদ কখন কোন চারটা, মানে কীভাবে চাঁদের যে একটা ফ্লো আছে বা চাঁদের যে একটা টাইম আছে, কখন অর্ধচন্দ্র, কখন ফুল মুন, কখন অমাবস্যা হয়, কখন এই যে এই ব্যাপারগুলা, এগুলা কি আপনি আমি বা আমরা কি পড়েছি বা জানি না। আমরা এত কেন জানি না? কারণ হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, টুইটারে বা আমরা ভুলভাল জিনিসে এত বেশি পরিমাণ সময় ব্যয় করি, এত বেশি পরিমাণ সময় নষ্ট করি যে আমরা ওই ভালো বিষয়গুলোতে আমরা নিজের নিজের ব্রেন বা নিজের মস্তিষ্ক, আপনার নিজের চিন্তা চেতনা করার সময় পাই না বা মানে দেই না। সবচেয়ে আচ্ছাদের বিষয় হলো, যেটা সত্যি কথা, যে আমাদেরকে সবচেয়ে বেশি নষ্ট করেছে একমাত্র সোশ্যাল মিডিয়া, ফেসবুক। খুবই বাজে একটা প্ল্যাটফর্ম, খুবই বাজে একটা প্ল্যাটফর্ম ভালো, কিন্তু আমরা এটাকে খুবই বাজেভাবে ইউজ করি। চায়নাতে আপনার ফেসবুক নিষিদ্ধ, চায়নাতে আপনার ফেসবুককেও ইউজ করে না, চীনে। হ্যাঁ, তারপরে জাপান, ওনাদের সময় মাফিক হয়তো দিনে হলো যে আপনার মনে হয় খুব সম্ভবত আধা ঘন্টা থেকে 40 মিনিট, বা সর্বোচ্চ কেউ না পারলে নাই করেন। হ্যাঁ, কারণ ওনারা ফেসবুক, ওনারা হলো যে কাজে বিমর্ত এবং বিমগ্ন হয়ে থাকেন এবং নিমগ্ন হয়ে থাকেন কাজে সবসময়। আপনি লেখালেখি করতে পারেন, আপনি বই পড়তে পারেন, আপনি আপনার ট্রি প্লান্টেশন করতে পারেন, আপনি আপনার ছাদে বৃক্ষরোপণ করতে পারেন, আপনি আপনার রুমে অনেক ভালো কিছু, আপনি ক্রিয়েটিভ কিছু কাজ করতে পারেন। আপনি যারা মেয়েরা আছেন বা যারা মহিলা যারা আছেন, আপনি আপনার বাসায় অনেক কিছু, ওই যে নকশি, কুটির শিল্প, অনেক কিছু করতে পারেন আপনি। এগুলো আমাদের আগের ট্রেডিশন, ঐতিহ্য, বাংলায় ছিলেন, বাঙালি যে কালচার বা যেখানে আগে ছিলেন, এগুলা সনাতন ধর্মাবলীর অবলম্বন। বা হ্যাঁ, কুটির শিল্প, নকশি কাঁথা সিলাইতেন। আমি ছোটোবেলা দেখতাম আম্মু, হ্যাঁ তখন 2005, 2006, 7, 8, আম্মু বাসায় বসে বসে খাতা সিলাইতো, খাতা। হ্যাঁ, ওই যে অনেক আবার দেখতাম যে হলো যে বাড়ির আশেপাশের মহিলারা মোস্তা কেটে হলো যে আপনার এনে পাটি বুনিয়াদ করতো, পাটি বুনাইতো আর কি। তো এগুলো খুবই আউটস্ট্যান্ডিং, অসাধারণ, চমৎকার সোনালি দিনগুলি ছিল। আমরা সেখানে নেই, আমরা সেখান থেকে চলে আসছি। সন্ধ্যার পরে আপনার মনে আছে যে হারিকেনের আলো দিয়ে আপনার পড়াশোনা করতেন, কফির আলো দিয়ে পড়াশোনা করতেন, নিবু নিবু আলো দিয়ে পড়াশোনা করতেন। হ্যাঁ, তো এই সন্ধ্যার সময় এই বিষয়গুলো অনেক জোরে জোরে আমরা পড়তাম যে আমাদের দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আমাদের দেশে এতগুলো নদী রয়েছে। হ্যাঁ, চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত। হ্যাঁ, ঢাকা হলো যে আপনার সুপ্রিম কোর্ট। হ্যাঁ, তারপরে মনে আছে আপনাদের যে আপনার সেই আহসান মঞ্জিল, হ্যাঁ আপনার যমুনা সেতু ছবি, আপনার দোয়েল পাখি, হ্যাঁ টাকায় দোয়েল পাখি, আমাদের জাতীয় ফাঁকি, আমাদের সেই জাতীয় ফল কাঁঠাল, হ্যাঁ আমাদের সেই হলো যে আপনার কার্জন হল, আমাদের সেই হলো যে আপনার কত কিছু, আমাদের সেই হলো যে আপনার নাটোরের ওই যে আপনার 60 গম্বুজ মসজিদ, বাগেরহাট, সুন্দরবন, আমাদের সেই কুয়াকাটা। ক্যালেন্ডারে আমরা এইসব ছবি পেতাম। তা আমরা সেই ট্রেডিশন থেকে এসেছি বা সেখান থেকে এসেছি। আমাদের বাবা মা আমাদের জন্য সন্ধ্যার সময় হলে আমাদেরকে শাসন করে বাসায়, আমরা মাগরিবের নামাজ পড়ে আমরা বাসায় ইন হতাম। আমরা বাসায় খেলাধুলা শেষ করে আমরা মাগরিবের আজান দেওয়ার পরেই নামাজ পড়ে বাসায় ইন হতাম, পড়াশোনায় বসতাম, টেবিলে বসতাম। আচ্ছা মিশু, হ্যাঁ মিশু, হ্যাঁ মিশু, কি খবর, কেমন আছো? আপনার লং টাইম, অনেকদিন পর তোমার সাথে। হ্যাঁ, তোমার আব্বু কেমন আছেন? তোমার আব্বুকে আমার সালাম দিও। আচ্ছা, আসান ভাই আসছেন, আসসালামু আলাইকুম।
আচ্ছা, তো আমরা সেই মোমবাতির আলোতে পড়তাম, কি সুন্দর সোনালি অতীত, সুবহান আল্লাহ। ছিল না কোনো ফোন, ছিল না কোনো ফেসবুক। আমরা বিকালে মৃদু হাওয়া আমরা গায়ে লাগিয়ে যেতাম, ঘাসের উপরে গিয়ে আমরা বসতাম, মাঠে গিয়ে বসতাম, সকালের সূর্যোদয় আমরা দেখতাম, সকালে স্নিগ্ধ ভোরের যে বেহেশতে থেকে আসা যেই আপনার বাতাস, সে বাতাস আমরা গায়ে লাগিয়ে যেতাম। আমাদের স্যাররা পিটি করাইতো স্কুলে, আমাদের জাতীয় সঙ্গীত পাঠ করাইতো, আমাদেরকে শপথ পাঠ করাইতো, হে প্রভু আমাদেরকে শক্তি দিন, আমরা যেন দেশকে সেবা করতে পারি এবং দেশের প্রতি নিয়োজিত এবং আনুগত থাকতে পারি। কোথায় গেল সেই স্বর্ণালী অতীত? আমরা ডিসিপ্লিনের মধ্যে বড় হয়েছি। আমার মনে আছে আব্বু একদিন, আমার আব্বু অত্যন্ত রাগী ছিলেন, কথায় কথায় আসে আর কি, আব্বু অত্যন্ত রাগী ছিলেন। আমার মনে আছে আপনার চাঁদ রাত, আগামীকালকে রোজার ঈদ, আজকে রাত্রে আপনার 10টা বাজে আমি হলাম যে আপনার ঘরের বাহিরে, মানে বাজারে আড্ডা দিতেছি, মানুষের অন্যান্য সবাই আসছে এলাকায়, আড্ডা দিতেছি, সবার সাথে রিইউনিয়ন হচ্ছে। মানে আমি শুধু আব্বু শুধু আমাকে খুঁজে পায় না, আমি জাস্ট বাজার থেকে একটা সাইড পাশে ছিলাম আর কি, বাজারের পাশাপাশি। আব্বু শুধু আমাকে খুঁজে পায় না, আব্বু যখন আমাকে খুঁজে পেল তখন আমাকে আব্বু মানে পায়ের থেকে জুতা খুলে আমাকে আপনার মানে পেছনের সাইডে মারতে মারতে আমাকে বাজারে দিয়ে তারপর আপনার বাড়িতে নিছে, ঠিক আছে? তো এত ডিসিপ্লিনের মধ্যে আপনার মানে সেই দিন আসলে আপনার আমরা হলাম যে আপনার, আমি ছাত্রাবাস 2008-এ হলো যে আপনার আমি ক্লাস 5 শেষ করেছি 2007, হলো যে আপনার 2008-এ হলো যে আমি আপনার স্কুলে চলে গেছি, হাজিগঞ্জ পাইলট হাই স্কুল। সেখানে হলো যে আব্বু ছাত্রাবাসে দিয়ে দিয়েছেন আমাকে 2008-এ, আম্মুকে ছেড়ে, বোনকে ছেড়ে, আব্বু আম্মুকে ছেড়ে। এই যে এইরকম একটা মুহূর্তে আপনার আমাকে পাঠিয়ে দিল সেখানে। আমি তখন একটা মানে 11 থেকে 12 বছরের একটা বাচ্চা। তো তখন আমার মানে মানে হলাম যে আপনার সকালে ভোরে ফজর নামাজের সময় আমাদেরকে হোস্টেলে স্যারেরা এসে ব্যাট দিয়ে আপনার মেরে তারপরে হলো যে আপনার আমাদেরকে ঘুম থেকে জাগাইতো, তারপর নামাজ পড়ে তারপর আমরা হলো যে আপনার তারপর পড়তে বসতাম। সকালে আমাদেরকে ম্যাথমেটিক্স দিত, অঙ্ক করতে দিতেন স্যারেরা, কারণ সকালে নাকি আপনার ব্রেনে আলফা ওয়েভ থাকে, কুলিং মুড থাকে, হ্যাঁ ওই টাইমে ব্রেন খুব ভালো থাকে। হ্যাঁ সেখানে হলো যে আপনার জুয়েল আসতো বন্ধু, হ্যাঁ এই যে আমার হাজিগঞ্জ পাইলট হাই স্কুলের একটা বন্ধু আসছেন, আমার স্কুল বন্ধু। তো আপনার সেরকম তা আমার আব্বু প্রতি সপ্তাহে বৃহস্পতিবার শেষ করার পর শুক্রবারে আপনার স্কুলে আসতেন, হোস্টেলে আসতেন। তা আব্বু সহ একটু খাবার দাবার করতাম, আব্বু হালিম খাওয়াইতেন বা ভালো ভালো কিছু খাবার টাবার খাওয়াই তারপর আবার আব্বু চলে যেতেন। তো সেই ডিসিপ্লিন, সেই সোনালী অতীত, সেই শাসন, আমরা স্যারকে দেখলে হলো যে আপনার 200 হাত আপনার দূর থেকে দেখলে, আমরা 200 হাত দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে স্যারকে দেখছি, আমরা সেখান থেকে পালিয়ে যেতাম যে না স্যার আসতেছে, এই পথ দিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ আজকে আপনার কি অবস্থা? আজকে কোথায় সেই শাসন, সেই আদর, সেই ভালোবাসা? আজকে শিক্ষক কোথায়, স্টুডেন্ট কোথায়, বাচ্চারা কোথায়, বাবা মা কোথায়, তার ছেলে মেয়ে কি করতেছে সে জানে না। ওই যে আপনার বাচ্চা ফেসবুক চালাইতে একটা বাচ্চা ইউটিউব দেখতে দেখতে সে টয়লেটের ওয়াশরুমে গিয়ে পড়ে মাথা ফেটে তারপর সে মারা গেছে, অথচ মা এদিক দিয়ে আপনার টিভি চাচ্ছে, ওই যে স্টার জলসা দেখতেছে বা অন্যান্য চ্যানেল দেখতে। বুঝছেন আমার বিষয়টা? আজকে আমরা কোথায়? বাচ্চার প্রতি বাবা মার যে ভালোবাসা, স্নেহ, বাচ্চার প্রতি যে টেক কেয়ার, যে খেয়াল কোথাও নেই। আমি এদিক দিয়ে ফেসবুকে আরেকজনের সাথে চ্যাটিং করতেছি, আমার বাচ্চা এদিক দিয়ে মোবাইলে আরেকজনের সাথেও চ্যাটিং করতেছে, অন্যের সাথে আদান প্রদান করতেছে, আমি যাই না।
তা আমাদের শাসন, আমাদের শিক্ষক, আর আরেকটা বিষয় হলো যে আমাদের দেশের শিক্ষকরা আসলে বলতে চাই না, তারপরও বলতে হয়, কারণ বলতে চাই না, এই কারণেই বলতে হয় যে আমাদের শিক্ষকরা হলো আরেকটা জাতি, যে এখন সেই শিক্ষকও আপনার নেই। এখন সেই শিক্ষকগুলো আমাদের নেই। এত অথর্ব শিক্ষক আপনি চিন্তা করতে পারবেন না। হি ইজ ফ্রড, হি ইজ ফলস, হি ইজ করাপ্টেড, হি ইজ ডিস্ট্রাকটিভ। আপনার শিক্ষক, আপনার একজন শিক্ষক হলো যে আপনার এই দেশের মেরুদণ্ড। আপনার একজন শিক্ষক হলো যে আপনার এই দেশের চিফ গাছ, যার চায় আমি বড় হব, যার স্নেহে আমি বড় হব, যার আদর্শে আমি নৈতিক শিক্ষা। আব্রাহাম লিঙ্কনের আপনার সেই চিঠি মনে আছে আপনাদের আমেরিকার, যে উনি একজন প্রেসিডেন্ট ছিলেন, আব্রাহাম লিঙ্কন। সে আব্রাহাম লিঙ্কন তার ছেলেকে, তার বাচ্চাকে স্কুলে দিয়ে যে চিঠি লিখছেন, ওই স্কুলের প্রিন্সিপালকে, অধ্যক্ষকে আপনি কি সেই চিঠি পড়ছেন? পড়ে দেখিয়েন। এত অথর্ব হয়েছে ওই শিক্ষক, আমাদের শিক্ষক দেশের এত বেশি করাপ্টেড হয়েছে। আল্লাহু আকবার। করাপ্টেডের 16 কলা পূর্ণ করছে একজন শিক্ষককে। আপনার কারণে দেশ এই অবস্থা, আপনার কারণে বাচ্চার এই অবস্থা, আপনার কারণে আজকের দেশের ডিসিপ্লিনের এই অবস্থা। যেই দেশের শিক্ষা ব্যবস্থা ভালো না, সেই দেশ কখনো উন্নত না। যেই দেশের শিক্ষা ব্যবস্থা ভালো, যেই দেশের শিক্ষকরা ম্যানার্স শিখাতে পারে, ম্যানেজমেন্ট শিখাতে পারে, ডিসিপ্লিন শিখাতে পারে, শৃঙ্খলা, প্রগতি, শান্তি, আদর্শ, নৈতিকতা শিখাতে পারে যেই দেশের শিক্ষক, টিচার্স, সেই দেশ তত বেশি উন্নত। আপনি শিক্ষক, আপনার ছেলেকে, আপনার বাচ্চাকে পিএইচডি করার জন্য, আপনার বাচ্চাকে স্কলার নিয়ে, আপনার বাচ্চাকে স্টুডেন্ট বিষয়, আপনি পিএইচডি করার জন্য স্টুডেন্ট বিষয় আপনি পাঠিয়ে দেন আমেরিকা, আপনি পাঠিয়ে দেন কানাডা, আপনি পাঠিয়ে দেন লন্ডন। এই দেশ ভালো না। অথচ আমি কার কাছে পড়তেছি? আমার বাচ্চা কার কাছে পড়তেছে? আমার বাচ্চা কার কাছে পড়তেছে? আপনি আমার বাচ্চাকে আপনি পড়াচ্ছেন এই দেশে থেকে, আপনার বাচ্চাকে আপনি পাঠিয়ে দিচ্ছেন সুইজারল্যান্ড, কানাডা, ইউকে, ইউএসএ। কেন কেন কেন? হোয়াট? আপনার রেজাল্টের অবস্থা আপনি দেখেন। আপনার অঞ্চল, আপনার এলাকায়, আপনার দৃষ্টিকে, এই যে এসএসসি পরীক্ষা গেল, এই যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল কয়েকদিন আগে, গত 2 সপ্তাহ বা 1 সপ্তাহ আগে, আপনি আপনার অবস্থান দেখেন, আপনার এলাকার কি অবস্থা, কি রেজাল্ট করছে আপনার বাচ্চারা। আরে বাবা, আরে বাবা, আমার 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 গ্রামের সুরসুন্দর আলী, আমি বলতে হয়